পাশে 8 বোতল পেট্রোল, একটা দেশলাই। বেডরুমে পেল পোশাক পরা একটা কঙ্কাল বিছানায়, স্থির, অবশ্যই স্থির, কারণ কঙ্কাল। আর অন্য ঘরে 2টো ব্যাগ ভর্তি হাড়। একটাই জীবিত মানুষ ছিল বাড়িতে, মাঝবয়সী এক পুরুষ, চুপ করে বসে। পুলিশ জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে? সে বলল, দিদি রাতে আসে, কথা বলে, গান গায়। কলকাতাতে অনেক পুরনো বাড়ি আছে, অনেক পুরনো পরিবার আছে। রবিনসন স্ট্রিটের 3 নম্বর বাড়িটা বাইরে থেকে দেখলে সেরকমই একটা বাড়ি মনে হবে, বড়, পুরনো, সাউথ ক্যালকাটা। কিন্তু ভেতরে কি ছিল সেটা জানলে বুঝবেন কেন সারা কলকাতা এই বাড়িটাকে কঙ্কাল বাড়ি বলে চেনে। 29শে ডিসেম্বর 2014 এই বাড়িতে একটি মেয়ে মারা গেলেন, দেবযানী দে, বয়স 40-এর কাছাকাছি, ডন বস্কো স্কুলের মিউজিক টিচার। কিন্তু তার দেহ সৎকার হলো না। তার ভাই পার্থ সেই দেহ সেখানেই রেখে দিলেন। 1 দিন, 2 দিন না, 6 মাস। পাশের ঘরে বাবা থাকতেন, বাড়িতে লোকজনও আসতো, কেউ কিছু বুঝতে পারেনি। আর পার্থ জানালেন, দিদি রাতে তার কাছে আসে, কথা বলে, গান গায়। আমি সব্যসাচী চক্রবর্তী, স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজকের গল্পটা কোনো হত্যার গল্প নয়, এটা একজন মানুষের গল্প যে ভালোবাসা আর শোক থেকে বেরোতে পারেনি। আর সেই না বেরোতে পারাটাই পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। অরবিন্দ দে অ্যালফ্রেড হার্বার্ট লিমিটেডের ডিরেক্টর হিসেবে অবসর নিয়েছিলেন। কলকাতাতেই সদর দপ্তর এই শিল্প সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানির। 1989 সালে পরিবার নিয়ে রবিনসন স্ট্রিটের পৈতৃক বাড়িতে ফিরে এলেন। স্ত্রী আরতি, ছেলে পার্থ, মেয়ে দেবযানী, সুখের সংসার। পার্থ ছিল মেধাবী, রাজাবাজার সায়েন্স কলেজ থেকে বিটেক, তারপর ব্যাঙ্গালোরের একটি শীর্ষ আইটি কোম্পানিতে চাকরি, আমেরিকাতেও পোস্টিং হয়েছিল। দেবযানী ছিল সঙ্গীত প্রিয়, ডন বস্কো স্কুলে মিউজিক টিচার। সহকর্মীরা বলতেন সবসময় হাসিমুখ, মিষ্টি মানুষ। 2টো ল্যাব্রাডর কুকুর ছিল তার, সেগুলোকে ভীষণ ভালোবাসতেন। 2007 সালে মা আরতি ক্যান্সারে মারা যান। মায়ের মৃত্যুর পরে পরিবারটা আস্তে আস্তে বদলে গেল। পার্থ আইটি কোম্পানি ছেড়ে কলকাতা ফিরে এলেন, বাইরের জগতের সাথে যোগাযোগ কমে গেল। দেবযানীও স্কুল ছেড়ে দিলেন মায়ের শেষ দিনগুলোতে সেবা করতে। তারপর আর ফিরলেন না। বাড়িটা ধীরে ধীরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। 2014 সালের অগস্টে দেবযানীর 2টো ল্যাব্রাডর কুকুর মারা গেল। দেবযানী ভেঙে পড়লেন। স্কুলের সহকর্মীরা দেখছিলেন যে শেষ দিকে তিনি কুকুর দুটোর কথা বলতে গিয়ে কেঁদে ফেলতেন। পার্থ পরে পুলিশকে বললেন, দিদি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, কুকুরদের মৃত্যুর পর আর স্বাভাবিক ছিলেন না। ক্রমশ দেবযানীর শরীর ভেঙে পড়ল। 29শে ডিসেম্বর 2014 দেবযানী দে মারা গেলেন বাড়িতেই। বোনের মৃত্যুতে পার্থ শোকে স্থবির হয়ে গেলেন। বোনের মৃত্যুর খবর কাউকে জানালেন না, এমনকি বাবা অরবিন্দ বাবু কিচ্ছুটি জানতে পারলেন না। পার্থ বাবাকে জানালেন 12ই মার্চ 2015, অর্থাৎ মৃত্যুর প্রায় 11 সপ্তাহ পরে। এই 11 সপ্তাহ দেবযানীর দেহ সেই বেডরুমেই ছিল। পার্থ প্রতিদিন সেই ঘরে যেতেন, খাবার রাখতেন, কথা বলতেন। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী পার্থ পুলিশকে বলেছিলেন, দিদি রাতে আসে, কথা বলে, গান গায়। হাসপাতালে ভর্তি হওয়ার পরেও সে প্রতিদিন বাবা ও বোনের জন্য আলাদা আলাদা খাবার রেখে দিত। মৃতের সাথে বেঁচে থাকা। পাশের ঘরে মেয়ের মৃতদেহ, অথচ অরবিন্দ বাবু জানতেন মেয়ে আশ্রমে আছেন। প্রিয় পোষ্যদের শোক ও মাকে হারানোর দুঃখ ভুলতে শান্তির খোঁজে 8ই জুন 2015 অরবিন্দ দে তার বন্ধু সলিসিটর সুবীর মজুমদারের কাছে গেলেন। বললেন, একটা পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করতে হবে ছেলে পার্থ ও মেয়ে দেবযানীর জন্য, তার মৃত্যুর পর সম্পত্তি দেখাশোনার জন্য। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী সলিসিটর সুবীর মজুমদার বলেছিলেন, অরবিন্দ সেদিন সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। দেবযানীর সম্পর্কের কথা উঠলে বললেন সে আশ্রমে আছে, কোনো অস্বাভাবিকতা ছিল না। কিন্তু
মজুমদার জানতেন না যে দেবযানী 6 মাস আগেই মারা গেছেন, আর তার দেহ এখনো বাড়ির বেডরুমে। কিন্তু এটাই আশ্চর্যের যে অরবিন্দ বাবু সব জানতেন, নিজের সাথে যুদ্ধ করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না। 10ই জুন 2015 অরবিন্দ দে রবিনসন স্ট্রিটের বাড়িতে বাথরুমে নিজের গায়ে আগুন লাগিয়ে দিলেন পেট্রোল ঢেলে। তিনি জানতেন সব, মেয়ের মৃত্যু, ছেলের মানসিক অবস্থা সব জানতেন, তবু 3 মাস চুপ ছিলেন। কিন্তু কেন চুপ ছিলেন? কেন তিনি তাহলে তার সম্পত্তির জন্য পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করতে উকিলের বাড়িতে ছুটেছিলেন? কেন? সেই উত্তর আর কোনোদিনই পাওয়া যাবে না। সত্যি মানুষের মন কত জটিল, তাই না? আর তাই সেদিন প্রতিবেশীরা বাড়ির জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখেছিল। 11ই জুন বিকেল বেলা পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকলো। বাথরুমে পাওয়া গেল অরবিন্দ বাবুকে প্রায় 100% বার্ন, পাশে 8 বোতল পেট্রোল দেশলাই। পুলিশ সারা বাড়ির তল্লাশি চালালো। বেডরুমে সম্পূর্ণ পোশাক পরা একটি কঙ্কাল, অন্য ঘরের 2টো ব্যাগ, ভেতরে হাড়। ডিএনএ টেস্টে কি প্রমাণ হলো জানেন? কার হাড় ছিল ওই ব্যাগে? শুনে চমকে উঠবেন। সেগুলো ছিল দেবযানীর 2টো ল্যাব্রাডর কুকুরের হাড়। আর পার্থ বাড়ির একটা ঘরে বসে। ডিসিপি মুরলীধর পরে বলেছিলেন তিনি খুব অসংলগ্ন কথা বলছিলেন, পুরো শকে। আর এই কঙ্কালটা কার ছিল জানেন? ডিএনএ টেস্টে জানা গেল সেই কঙ্কাল ছিল দেবযানী দের। পার্থকে পাভলভ মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হলো। পুলিশ প্রথমে সন্দেহ করেছিল হয়তো কোনো হত্যাকাণ্ড, কিন্তু তদন্তে সব উল্টে গেল। পুলিশ পার্থর ঘরে পেল একটা ডায়েরি। সেই ডায়েরিতে এমন সব কথা লেখা ছিল যা পড়ে তদন্তকারীরা স্তম্ভিত হয়ে গেলেন। পরিবারের জটিল সম্পর্কের কথা, মায়ের প্রসঙ্গে এমন কিছু কথা লেখা যা মিডিয়াতে সেক্সুয়াল ওভারটোনস বলে প্রকাশিত হয়েছিল। দেবযানীর সাথে তার গভীর মানসিক নির্ভরতার কথা। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী পুলিশ কশন করেছিল এই ডায়েরি থেকে কোনো সরল সিদ্ধান্তে না যেতে। সাইকিয়াট্রিস্টরা বলেছিলেন ইনসেস্চুয়াস লাভ বা নেক্রোফিলিয়ার সিদ্ধান্তে যাওয়া অসম্ভব এই লেখা থেকে। পার্থর ঘরে পাওয়া গেল স্পুকি মিউজিকের সিডি, একজন আমেরিকান ইভ্যাঞ্জেলিস্টের কণ্ঠস্বর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুলিশ বলল পার্থ দেবযানীর কঙ্কালকে খাওয়াতো, তার জন্য খাবার রাখতো। চার্জশিটে পার্থর বিরুদ্ধে চার্জ ছিল আইপিসি 304-এ নেগলিজেন্স আর 268 পাবলিক নিউইসেন্স। হত্যার কোনো চার্জ নেই, কারণ দেবযানীর মৃত্যু স্বাভাবিক ছিল বলে তদন্তে প্রতীয়মান হলো। পার্থ তাকে মারেননি, শুধু যেতে দিতে পারেননি। 2015 সালের শেষের দিকে পার্থ পাভলভ মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পেলেন। মিশনারিজ অফ চ্যারিটিতে গেলেন, মাদার টেরেসার প্রতিষ্ঠান। কিছুদিন বয়েজ টাউনে ছিলেন, কলকাতার উপকণ্ঠে। 2016 সালের ফেব্রুয়ারিতে চলে গেলেন ওয়াটগন স্ট্রিটের 15 নম্বর বাড়ির একটা ফ্ল্যাটে একা। রেভারেন্ড রডনি বোনিও, যিনি পাভলভ থেকে বেরোনোর পর পার্থর সাথে যোগাযোগ রাখতেন, তিনি পরে বললেন পার্থ শেষের দিকে কিছুটা স্বাভাবিক হচ্ছিলেন, গীতাঞ্জলি পড়তেন। 2017 সাল ওয়াটগন স্ট্রিটের সেই ফ্ল্যাটে পার্থদের দেহ পাওয়া গেল বার্নড কন্ডিশনে। পাশে 8 বোতল পেট্রোল দেশলাই, হুবহু বাবার মতো, ঠিক যেভাবে অরবিন্দ বাবু নিজেকে শেষ করেছিলেন। পুলিশ সম্ভাব্য সুইসাইড বলল। স্কুপ উপের রিপোর্ট অনুযায়ী এটাই ছিল কলকাতার স্কেলেটন ম্যানের শেষ। এই মামলা শেষ করার আগে 3টি কথা বলতে চাই। প্রথমটা হলো শোক কিভাবে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। মা মারা গেলেন, পার্থ ব্যাঙ্গালোর ছেড়ে ফিরে এলেন। কুকুর মারা গেল, দেবযানী ভেঙে পড়লেন। দেবযানী মারা গেলেন, পার্থ সত্যিকারের জগৎ ছেড়ে দিলেন। একে একে সব হারানোর যন্ত্রণা যদি কেউ বহন করতে না পারে, তার কি হয় সেটা এই পরিবারের গল্পে দেখলাম। দ্বিতীয়টা হলো
মেন্টাল হেলথ নিয়ে কথা বলার প্রয়োজন। পার্থর অবস্থা হয়তো অনেক আগের থেকেই সাহায্য চাইছিল, কিন্তু ভদ্রলোক পরিবারে সেই সাহায্যটা নেওয়া হয়নি। অরবিন্দ দে সব জেনেও 3 মাস চুপ থেকেছেন। কেন? হয়তো লজ্জায়, হয়তো অস্বীকারে, কিন্তু সেই চুপ থাকাটাই সব শেষ করে দিয়েছিল। আর তৃতীয়টা হলো, পার্থ দে কোনো খুনি ছিলেন না, কোর্ট সেটা বলেছে। তিনি ছিলেন একজন অসুস্থ মানুষ যে তার বোনকে ভালোবাসতেন এতটাই যে ছেড়ে দিতে পারেননি। এই ভালোবাসাটা অস্বাভাবিক ছিল, কিন্তু সেই মানুষটার যন্ত্রণাটাও সত্যি ছিল। আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম রবিনসন স্ট্রিটের কঙ্কাল বাড়ি নিয়ে। দেবযানী দে 40-এর কাছাকাছি, মিউজিক টিচার, ডগ লাভার, 29শে ডিসেম্বর 2014 মারা গেলেন। অরবিন্দ দে 77 বছর, অবসরপ্রাপ্ত ডিরেক্টর, সব জেনেও চুপ থাকলেন। 10ই জুন 2015 নিজেই নিজেকে শেষ করলেন। পার্থ দে 44 বছর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিটেক, আমেরিকাতে পোস্টিং, উজ্জ্বল ক্যারিয়ার, কিন্তু বোনের মৃত্যুর পর ভেঙে পড়লেন। 2017 সালে মারা গেলেন বাবার মতোই। 3 জনের মৃত্যু, একটি পরিবার, একটি বাড়ি। রবিনসন স্ট্রিটের সেই 3 নম্বর বাড়িতে আজও মাঝে মাঝে মানুষ যায়, সেলফি তোলে, কঙ্কাল বাড়ি দেখতে। কিন্তু সেই বাড়ির ভিতরে যে গল্পটা ছিল সেটা সেলফির বিষয় নয়, সেটা একটা পরিবারের শেষ হয়ে যাওয়ার গল্প। আপনি কি মনে করেন মেন্টাল হেলথ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার? নিচে কমেন্ট করুন, এই গল্প শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।